নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা উচিত জবাব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। উচিত জবাব। পরনে লাল ডুরে, কপালে ধ্যাবড়া সিঁদুর টিপ, হাতে শাঁখা, পায়ে হাই হিল, কোলে ছেলে, দুই চোখে হাওড়া স্টেশনের দিশেহারা আকুলতা। উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করল, আসানসোল যাইবার গাড়ি কটায় ছাড়বে বলতে পারেন? বলতে আমি পারতাম, বিনা অনুসন্ধানেই পারতাম, কারণ আমার গন্তব্যস্থলও ওই একই। কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, বললাম না আমি। বিবেকের কষাঘাতে পীড়িত হয়েও বললাম না, না বলতে পারিনি বলে মুখ ফিরিয়ে গটগট করে চলে এলাম। কি সত্যি বলে বিশ্বাস করছেন না? ভাবছেন এ একরকম চাল চাল ফলাচ্ছি, নাকি ভাবছেন মেয়েটি আমার শত্রু? না মশাই, সেসব কিছু না। আসল কথা, পরোপকার আমি করি না, সামান্যতমও না। গত 5 বছর থেকে পরোপকারের ছায়াও মারাই না আর। কারণ সামান্য একটু পরোপকারের ছিদ্র দিয়েই আমার আজীবনের সুনামটুকু আমি হারিয়েছি। আর শুধুই কি সুনাম, কি নয়, 5 বছর আগে সে একটি দিন, সেই রৌদ্রোজ্জ্বল একটি শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে আঁকা আছে। হ্যাঁ, সেও আপনি একটি ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত। হাওড়া নয়, শিয়ালদা। নিজে অ্যাটাচি কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি, হঠাৎ দুরন্ত বেগে কুলির পিছনে পিছনে প্রায় তদদ্রুপ ছুটন্তবর্তী 2টি নারী মূর্তি এক কামরার দরজা লক্ষ্য করেই তীব্র বেগে ছুটে আসছেন, নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের মতো। সামনেটি বৃদ্ধা, কুলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে রক্তমুখী, কিন্তু পিছনেরটি তা নয়। বিধাতা প্রদত্ত রঙে সে মুখ ফোটা গোলাপের মতো আরক্তিম। সামনেরটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম, 60-এর কিছু ওপরেই হবে, কিন্তু এটির পারলাম না। সুন্দরী মেয়েদের বয়সের বোঝা কঠিন। 18ও হতে পারে, 28ও হওয়া বিচিত্র নয়। কিন্তু সে যাক, আমার দৃষ্টি তো সেদিকে ছিল না। বৃদ্ধা মহিলাটির ক্লিশকাতর মুখ দেখেই আমার পরোপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল। কাজে কাজেই তৎক্ষণাৎ নিজে উঠে না পড়ে তৎপর হয়ে উঠলাম তার ব্যবস্থা, মানে তাদের ব্যবস্থায়। তাকে সযত্নে ধরে উঠিয়ে দিলাম, তাদের মালপত্রগুলি ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গিনীটিকে আলগোছে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে তবে নিজে উঠলাম। আর সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল। গাড়িটা একেবারে মানুষে আর জিনিসে ঠাসা। সেকাল আর নেই যে ডবল মাসুল দিলেই খালি কামরায় হাত পা খেলিয়ে বসে খাওয়া খেতে খেতে যাওয়া যায়। এখন সব ক্লাসেই ভিড়। এই তো সেবার যাচ্ছিলাম কোথায় যেন একটা সাহিত্য সভায়। পরের পয়সায় কাজেই নির্মল আনন্দময় চিত্তে প্রথম শ্রেণীতে চড়ে চলেছি। হঠাৎ যেন গায়ের কাছেই একটি বিজাতীয় অনুভূতি। তার কাছ থেকে সরে বসলাম, কারণ পরনে ময়লা একটি টেনা, গায়ে শুধু ফতুয়া। যা ভেবেছি তাই। নিশ্চয়ই বিনা ভাড়ার যাত্রী। বেরপরোয়া উঠে পড়েছে। কটমট করে তাকাতে লাগলাম। ভাবতে লাগলাম, আসুক না একবার টিকিট চেকার, বাছাধন টেরটি পাবেন মজা। কি লজ্জাই পেয়েছিলাম সেদিন। যেই না চেকারের আবির্ভাব,
আমি সেই ফতুয়াধারীর দিকে, যাকে বলে রোষ কষায়িত দৃষ্টি নিক্ষেপ, তাই করে বললাম, কই টিকিটটা বার করো। পান খাবার আয়োজন করছিল লোকটা। ময়লা একটা বটুয়া খুলে আমার কথায় কেমন একটু হাসল। তারপর অবলীলাক্রমে ফতুয়ার পকেট থেকে একখানা প্রথম শ্রেণীর টিকিট বার করে চুনের কৌটো চাপা দিয়ে রেখে ফের পান সাজতে লাগলো। ভাবুন আমার অবস্থাটা। আর ওদেরই ওই সব ভাই বোনেদের আমার মুখের সামনে থেকে হাতছানি দিয়ে ট্যাক্সি ডেকে নিয়ে সহজ মহিমায় উঠে পড়া। সে তো সর্বদাই দেখছি। বাসের জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে যখন ভাবছি 2-4 একটা ট্যাক্সি নিই না হয়, কতই আর পড়বে, ঠিক সেই মহা মুহূর্তে সামনের ট্যাক্সিখানাকে হাত নেড়ে দাঁড় করিয়ে উঠে পড়া জেদো মেদো রামশ্যামা। সাধে আর বলছি শ্রেণীর মহিমা আর নেই। সে যাক, কি বলছিলাম, গাড়িতে ভিড়, তাই না? হ্যাঁ, গাড়িতে পা বাড়াবার জায়গা নেই, তবু ওরই মধ্যে কত সুব্যবস্থা সম্ভব তাই চিন্তা করছি। সহসা গাড়ির মধ্যে যেন একটা আর্তনাদ আটছে পড়ল। নাস্তি, আমার কুঁজোটা, জলের কুঁজোটা দেখছি না যে। চমকে শিউরে উঠলাম। বুকের রক্ত কুঁজোর জলের মতোই হিমশীতল হয়ে গেল। গাড়ি যখন চলতে শুরু করেছিল তখন তো দেখেছি সেই কুঁজো। দেখেছি মুখে একটি জার্মান সিলভারের গ্লাস চাপা দেওয়া হৃষ্টপুষ্ট নিটোল একটি কুঁজো। বিরোহিণীর মতো একাকী বসে আছে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে। উদাসীনীর মতো তাকিয়ে দেখেছি মাত্র, স্বপ্নেও ভাবেনি তার জন্যেই এই আর্তনাদ উঠবে। বৃদ্ধা এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, সেই ওস্তাদ ছোকরাটি গেল কোথা? জিনিসগুলো তোলবার সময় কি আকাশপানে ছিল? আমি অবাক। বলাই বাহুল্য, এহেন মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না। বরং ভাবছিলাম পরিস্থিতি একটু শান্ত হলে শান্ত চাহনির কৃতজ্ঞতা ও বৃদ্ধার কলকণ্ঠের আশীর্বাদ লাভ করব। তা নয়, একই তাকিয়ে দেখলাম বৃদ্ধার মুখে সেই রক্তিম আভা আর নেই। তার বদলে ঘষা পয়সার মতো একটি নিরেট তামাটে ভাব। তবু গিয়ে হাত কচলে বলি, আগে ঠিক বুঝতে পারিনি কুঁজোটা আপনাদের। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টি প্রদীপের একবার আমার আপাতমস্তক আরতি করে নিয়ে বিরক্তি কণ্ঠে বলেন, তুমিই বুঝি তরবার করছিলে তখন? তা বলে জিনিস তোলার সময় মোট গুনে তুলতে হয় তাও জানো না বাছা? জলের বাক্স না হয় গয়নার বাক্সই হতো। বলতে পারতাম মোটের মোট সংখ্যা আমার জানার কথা নয়, কিন্তু বললাম না। অপরাধীর মতো ঘাড় চুলকোতে লাগলাম। বৃদ্ধা পুনশ্চ ঝংকার দিলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে আর কি হবে? যা গেছে তা তো আর ফিরবে না। আহা, অমন জলজান্ত সিলভারের গ্লাসটাও গো! যাকগে মরুকগে, এখন জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে জায়গা বার করো। কৃতার্থ হয়ে তাই করতে থাকি, শত ব্যস্তে প্রাণপণে। মহিলাটি গজগজ করতে থাকেন, দেখে শুনে ভালো গাড়িতে তুলেছ বাছা, একটু পা মেলবার ঠাঁই নেই। আমি বলে বাতের জ্বালায় 2 মিনিট পা মুড়ে বসতে পারি না। নাস্তি নামনি সঙ্গিনীটি তার এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুব খুব করে হাসছিল কিংবা কাশছিল। এবারে আঁচল সরিয়ে কি যেন বলে চুপি চুপি তার কথা শোনা যায় না, কিন্তু তার কথার উত্তরটা শোনা যায়। তুই থাম নাস্তি, ওরও হে আর ওকালতি করতে আসিস নি। রেলগাড়িতে আমি নতুন চড়ছি কি না? 62 বছর ধরে রেলগাড়িতে আমি চড়ছি, কখনো এমন পা মুড়ে বসিনি। বেশ টের পাচ্ছি গাড়ি শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকে। আমি পরম উদাসীনের মতো বাইরের জানলার দিকে তাকিয়ে থাকবার চেষ্টা করি, কিন্তু জানলা ভর্তি তো শুধু নরমুণ্ডের শাড়ি। এই পৃথিবীতে উদাসীন দৃষ্টি নিক্ষেপের জায়গা কি জোটে? কোথাও কোথাও না ধাক্কা খাবে সেই দৃষ্টি। কিছুক্ষণ নিস্তব্ধতা,
হঠাৎ আবার তারস্বরে আর্তনাদ, নাস্তি, আমার দোক্তার কৌটো। সঙ্গে সঙ্গে যেন একটি বিনার ঝংকার ঝনঝনিয়ে ওঠে। দোক্তার কৌটো, সে তো ওই বেতের ঝাঁপির মধ্যে বাঙ্কে উঠে গেছে। বাঙ্কে উঠে গেছে? বৃদ্ধা আবার একটি ভাঙা কাশির বাজনা বাজিয়ে দেন। বলি, ও ভালো মানুষের ছেলে, কেমন আক্কেলটি তোমার বাছা! ঝাঁপিটি একেবারে টঙে তুলে দিয়ে বসে আছো, আর ওর মধ্যেই আমার ছিষ্টির দরকারি জিনিস। শুনে আমি তো চোরের অধম। সে কি, এক্ষুনি পেরে দিচ্ছি বলে শীতে উপবিষ্ট একজন ভদ্রলোকের পা মারিয়ে অপর একটি ভদ্রলোকের আঙুল থেতলিয়ে দিয়ে শীতে উঠে তাড়াতাড়ি তার বেতের ঝাঁপি পেরে দিই। এবার ভদ্রমহিলা কিঞ্চিৎ প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে একসঙ্গে গোটা 2 পান আর এক টিপ দোক্তা গালে ফেলেন। তারপর এক টুকরো মোলায়েম হাসি এসে বলেন, আমার তো আর কোনো বালাই নেই, শুধুই একটি নেশা, এতেই মরেছি। আর রেলে উঠলেই যেন বাতিক আরও বাড়ে। হ্যাঁ রে নাস্তি, পৌঁছতে তো সেই সন্ধে হয়ে যাবে, এই কটা পানে চলবে? নাস্তি গোলমাল গালে টোল খাইয়ে টেপা হাসি হেসে বলে, তাই কখনো চলে মেজো পিসি? সামনের স্টেশন এলেই তো ইনি তোমার পান এনে দেবেন। শুনুন আপনারা, এইসব ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা নয়। একটু না হয় ভদ্রতা করেছি, তাই বলে আমার ওপর যথেষ্ট ছাড় চলবে না কি? অথচ এইভাবে নিশ্চিত প্রত্যয়ের সুরে বলে আপনারাই বা কি উত্তর দিতে পারতেন? অতঃপর বৃদ্ধা মহিলার ঝাঁপি থেকে আরেকটি বড়সড় কৌটো বার করে ঢাকনি খুলতে খুলতে বলেন, নে নাস্তি, এই সময় গোটা কতক সন্দেশ গালে ফেলে নে দেখি। সঙ্গে সঙ্গে আপত্তির ভঙ্গিমাতে মাথা নাড়ে। বলা বাহুল্য, এইটুকুতে বৃদ্ধা মহিলা নিবৃত্ত হলো না। তীব্রস্বরে বলে ওঠেন, মাথা নাড়ছিস যে? সেই কোন কালে এক মুঠো ভাত খেয়ে এসেছিস, খিদে পায়নি? না মেজো পিসি, না। অমনি না বললেই হলো? তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না, তুই বুঝবি? নে ধর বলছি। এবার যুক্তিসহ আপত্তি। গোল মুখ আরও গোল করে নাস্তি আবদারের সুরে বলে, জল নেই কিছু না, সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি। জল নেই? জল আসবে। মেজো পিসি গর্জে ওঠেন, ওগো বাচ্চা ভালো মানুষের ছেলে, জলের কুজোটি গুছিয়ে দিয়ে দিব্যি তো নিশ্চিন্তে হয়ে দাঁড়িয়ে আছো। বলি, আমার সঙ্গে একটা কচি বাচ্চা রয়েছে, তার খিদে তেষ্টা আছে, সেই হুঁশ নেই? জলের একটা ব্যবস্থা করো। কচি বাচ্চা? আমি সচমকে মেজো পিসির কচি বাচ্চাটির দিকে তাকাই। দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুচকি হাসি। সে কি হাসি! মনে হলো একটু ঝন্টু হাসিতে যিনি হাসতে পারেন, তিনি যদি কচি বাচ্চা হন তাহলে এই সংসারে পাকা পাকান না কে? মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং রানাঘাটে গাড়ি ইন করতেই বিদ্যুৎ বেগে নেমে পড়ি। রাগেই গায়ের জোর বাড়ে, বুদ্ধি খুলে যায়। তাই রাগ করে শুধু যে একটি সরাই কিনে জল ভরে আনি তা নয়, আনি গরম চা, গরম সিঙাড়া, ছানার জিলিপি, আনি এক গোছা সবুজ মিঠে পান। এতক্ষণে বৃদ্ধ মহিলাটির মুখে একটি সত্যিকারের হাসি ফুটে ওঠে, নির্মল আনন্দের শুভ্র হাসি। মধুর কণ্ঠে বলেন, যাক, এতক্ষণে তবু একটু আক্কেল আচরণ দেখছি বাছা। নে নাস্তি, খা। নাস্তি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনার তারের ঝংকার তোলে, আমি তো আর বকরাক্ষস নই যে ওইগুলো খাবো, যে এনেছে সে খাক না। বৃদ্ধ সুমধুর কণ্ঠে বলেন, আহা, তা খাবে বই কি, সন্দেশ তো আর এই চা খাবারেতে ভাগ করে দুজনে মিলেমিশে খা। আমি কোনো মন্তব্য করব না, আপনারা শুনে যান। আমার মধ্যে যে আগুন জ্বলছিল তা চেপে গম্ভীরভাবে বলি, আমি খাবো না, খিদে নেই। মেজো পিসির নাস্তি হাসি চাপা অমায়িক মুখে বলে, সে কি, খিদে নেই কেন? সেই থেকে কত খাচ্ছেন। তা হোক, পাগল হয়েছেন? তা হয় না বলে দুপক্ষের সঙ্গে খাবারগুলি
চুলচেরা ভাগে ভাগ করে একটা ভাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, কেমন খেতে না পারেন দেখি, এই চাওয়ালা এক গ্লাস চা দাও। আমি তো আর ওর মতন বাচাল নই, কাজে কাজেই অতঃপর বিনা বাক্য ব্যয়ে চা খাই, খাবারও খাই। নাস্তি দেখতে গোলাপটি হলেও খাবার বেলায় দেখলাম দিব্যি। সেই একটি একরাশ খাবার দিব্যি সেটে ফেলে দুটো কুজো থেকে জল ঢালতে ঢালতে বলে, মেজে পিসি, তোমার পান থেকে একটা ভাগ দিও তো, মিষ্টি খেয়ে গলাটা কেমন জ্বালা করছে। আপনি খাবেন না কি? খাবেন না? সুপুরি? তাও না? ওহ, কি দুর্দান্ত ভালো ছেলের বাবা। আবার সেই হাড় জ্বালানো ঝন্টু মার্কা হাসি। বুড়ি গালাগালের চাইতে অনেক বেশি গাত্রদাহীকারী যে ওই কচি বাচ্চাটির এই ঝুনো হাসি। ও কেমন ওরকম মাথা পাগল করিয়ে তোলা হাসি হাসবে? আর আমিই বা কেন একবারও পারছি না ওই রকম তাচ্ছিল্য আর ব্যঙ্গমিশ্রিত মজা দেখে হাসি হাসতে। মনে মনে সংকল্প করে দেখলাম, ওকে ওর এই হাসির সমুচিত জবাব দিতে হবে। কি করে হবে তা জানি না, কিন্তু একটা কিছু করতেই হবে। এই দৃঢ় সংকল্পের তাড়নায় এই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়বার দুরন্ত ইচ্ছাকে শতবার দমন করে টিকেই থাকলাম জ্ঞাত হয়ে। গাড়ির অন্যান্য আরোহীদিগকে সম্পূর্ণ ভুলে গিয়ে, কারণ বেশ বুঝলাম আগাগোড়া যাত্রীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছিলাম আমরা, মানে আমি আর নাস্তি এবং নাস্তির দোর্দণ্ড প্রতাপশালী মেজপিসি। আমরা তখন শুধু চিন্তা কি করে মেজপিসি ভাইঝির ওই বিয়ারা হাসির সমুচিত উত্তর দেব, কিন্তু কোথায় কি। চিন্তা করতে করতে গাড়ি কেষ্টনগর এসে গেল। মেজপিসি একখানি 5 টাকার নোট বার করে বললেন, ছেলে, এই 5 টাকার সরভাজা কিনে দাও দেখিনি, যাচ্ছি কুটুমবাড়ি, অবশ্যই কলকাতার মিষ্টি নিয়েছি সঙ্গে, তা হোক। কি বলিস নাস্তি? গুড় ঢাললেই মিষ্টি। আমি সবিনয়ে বললাম, স্টেশনের জিনিস তেমন ভালো হবে কি? ভালো হবে না? মেজপিসি সন্দিগ্ধ, না, এরা হলো কি নেহাত বাজে ময়রা, খাঁটি জিনিস এরা পাবে কোথায়, চোখেও দেখেনি। সঙ্গে সঙ্গে আবার সেই কামান গর্জন, গর্জন না হোক গর্জনের অনুভূতি বহনকারী, অর্থাৎ সেই হাসি, সেই গোল গোল টোল খাওয়া ঈষৎ মুচকি ঝুনো ঝন্টু হাসি। হে ঈশ্বর, আমি কি করব? না, কখনো কোনো ক্ষেত্রে দেখিনি ঈশ্বর পুরুষের সহায়ক। জীবনে প্রতি পদে পদে দেখেছি পুরুষ জাতিকে বিপদে ফেলতে, অপদস্থে ফেলতে, যাতে তাদের কষ্ট দিতে উনি এক পায়ে খাড়া। খুব সম্ভব ভদ্রলোক জাতে বাঙালি, তাই এখন স্বজাতির বিদ্বেষ। অতএব এমন কোনো জন্ম পেলাম না যে সেই হাসিকে ফাঁসি কাঠে চড়াই। তবু ভেবে চিনতে ফের বলতে যাচ্ছিলাম, এই জিনিস নিয়ে কুটুমবাড়ি বরং নিন্দেই কেনা হবে। বলা হলো না। মৃদু কণ্ঠধ্বনি হলো, তাহলে এক কাজ করে বলো না পিসি, উনি না হয় এখানে নেমে পড়ে খাঁটি জিনিস খুঁজুন, আমরা আমাদের লালবাগের ওখানে ঠিকানা দিয়ে দিই, পরের গাড়ি ধরে উনি সেখানে পৌঁছে দেবেন এখন। নিতান্ত নিরীহ প্রস্তাব একেবারে। বলুন বলুন, আপনারা এরপরেও যে আমি আমার মাথা ঠিক রেখেছিলাম তাতে বাহাদুরি দেওয়া উচিত কিনা আমাকে। পড়ে রইল মেজপিসির নোট। লাফ দিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। গট গট করে এগিয়ে গেলাম। না, শহরের দিকে নয়, সেই খাবার ফেরিওয়ালার দিকেই। জ্বলন্ত ক্রোধে কিনে ফেললাম প্রায় 8.5 টাকা সরভাজা সরপুরিয়া। খাক ওদের কুটুম্বরা এই বাজে মালাই খাক। মেজপিসি জিনিসগুলো নেড়ে চেড়ে হৃষ্টচিত্তে বললেন, কই, তেমন মন্দ তো নয়, দিব্যি বাস বেরোচ্ছে। নাস্তি, সবরের বড় কৌটোটা বার কর দেখি, ওটা নোটখানা যে পড়ে কি দিয়ে কিনলে গো? গম্ভীরভাবে বললাম, আমার দাম লাগেনি। দাম লাগেনি? ও মা, সে কি? হ্যাঁ, ও ছোকরা, আমাদের দেশের ছেলে, আমাদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ, তাই। ও মা,
তাই বুঝি? তা ভালো। তা এ তো অনেক, তুমিও দুখানা নাও। আমার কি হবে? শোনো কথা, খাবার আবার কি হবে? খাবে? ও কি নাস্তি, অমন করে হেসে গড়িয়ে পড়ছিস যে? এই এক বেয়ারা বিদঘুটে রোগ মেয়ে, অকারণ হাসি। যত বলি অকারণে হাসি সর্বনাশী, তা যদি একতিল শোনে। হাসতে হাসতে যে গেলি একেবারে। কি হলো? মেজে বেশি জিজ্ঞাসা করো তো, ওর বুঝি গল্প লেখার অভ্যাস আছে? আমি আর তাকালাম না। অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল। না, কোনো জবাব দেওয়া হলো না। নির্লিপ্তভাবে নিজের অ্যাটাচি কেসটা তুলে নিয়ে দরজার কাছে এগোচ্ছি, হঠাৎ পিছনে কাশি ভাঙার আওয়াজ। ছেলে, গটগট করে চলে যাচ্ছ যে? দেখছো এই সন্ধেবেলা বিদাস বিভুয়ে জায়গায় আমরা দুটো অসহায় মেয়ে মানুষ এত মুঠঘাট নিয়ে স্টেশনে আমাদের কেউ নিতে এসেছে কিনা সেটুকুন খোঁজ নিয়ে যাবে তো? পারতাম। এই মুখ্য সময়ে সেই হাড় জ্বালানো টোল খাওয়া হাসির জবাব দিতে পারতাম। উচিত জবাবের ধাক্কায় ধারালো মুখ একেবারে নিটল হয়ে যেত। অনায়াসেই ওর মতো ওই রকম মুচকি হেসে বলতে পারতাম, তা আপনারা তো আমাকে সহায় করে পথে বেরোননি। বলতে পারতাম, আপনারা যদি অসহায় অবলা হন তাহলে বাংলা ভাষায় কিছু কিছু মানে পাল্টানো উচিত। বলতে পারতাম, হ্যাঁ, অনেক কিছুই বলতে পারতাম, কড়া আর ধারালো। কিন্তু বলতে পারলাম না। পুরুষ জাতির উদারতা বোধ আর বলি বলি মুখকে চেপে ধরল। উচিত জবাব দেবার জন্য যে মহিময় গর্তটুকু আবশ্যক, তার সবটুকুই যে বিধাতা পুরুষ কেবল মহিলা জাতিকে নিঃশেষে ঢেলে দিয়েছেন, পুরুষের ভাগ রাখেননি। কাজে কাজেই যেন সচমকে মুখ ফিরিয়ে বলতে হলো, আপনারাও এখানে নামবেন নাকি? নামবো না তো কি বসে থাকবো? কুলি কুলি রবে হাঁক পেরে এদের নামিয়ে দিলাম এবং সবিনয়ে শুধালাম, যাবেন কোথায়? যাব তো কাঁসাপটির নিমাই উকিলের বাড়ি, কিন্তু কাউকে দেখছি না তো। হ্যালো লাস্তি, তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি। কুটুম কুটুম আসবার কথা থাকলে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয়, এইটুকুনো জ্ঞান নেই। নাস্তির কণ্ঠ এবার ক্ষীণ, মুখে অপ্রতিভ ভাব। তা আমরা তো আর কোনো গাড়িতে আসছি জানিয়ে আসিনি। কিন্তু ক্ষীণ কণ্ঠে দাঁড়াতে পায় না মেজে পিসির কণ্ঠ দাপটে। থাম থাম, তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস নে। বলি আজ আসবো তা তো জানতো। সব গাড়িগুলো একবার দেখে যাওয়া উচিত ছিল। কি করবো, নেহাত নাকি তোর দায়িত্ব আমার গলায়, তাই মরতে মরতে এসেছি। নইলে তোর মামাদের বাড়ি আমার আসার কি দায় পড়েছিল রে? নে, এই ছেলেটাকে ঠিকানা গুছিয়ে বল দে। এবার নাচতে তীক্ষ্ণ কঠিন। কেন ভাবছো মেজে পিসি, আমি গাড়োয়ানকে বুঝিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো। পারলেই বা পারতে দিচ্ছে কে? মেজে পিসি ঝাঁসির রানীর ভঙ্গিমাতে বললেন, সে আমাকে কাটলেও হতে দেব না। বলি খুব তো সাহস, গাড়োয়ান বেটা যদি তরবরিয়ে অন্যদিকে নিয়ে যায়? ব্যস্ত হয়ে বলি, সে তো নিশ্চয়, ওসব লোককে বিশ্বাস কি। চলুন, আপনারা কাঁসাপটি লোহাপটি কোথায় যেতে হবে? না বলে উপায় কি? আর আমি তো বলিনি? অঘটন ঘটনপটি ঐশী নিয়তি সেই দেবী তখন আমার কণ্ঠে ভর করে সব কিছু বলাচ্ছেন। আর এ পর্যন্ত তিনিই তো ঘাট ধরে চালিত করে আনলেন। তারপর আর কি? সেই রাত্রে দুটি অসহায় অবলা গার্জেন হয়ে কাঁসাপটির নিমাই উকিলের বাড়িতে গেলাম। কাঁসাপটিতে নিমাই উকিলের প্রাণটা কঠিন নয়, বরং মাখনের মতো। হাজার হোক পুরুষের প্রান্ত, তাই বারবার ত্রুটি স্বীকার করে আমাকে সর্বনির্বন্ধ অনুরোধে জানালেন পরদিন তার বাড়িতে নিমন্ত্রণ খেতে। তারপরে সে আর নিজ মুখে বলি বা কী করে? তবে নেহাত যদি না ছাড়েন তো বলি, সেই অঘটন ঘটনপটি এসে নিয়মে তদবধি এই 5 বছর কাল মেজপিসি নাচতেই আমাকে ঘাট ধরে চালিত করছেন। অবশ্যই তাতে যে আমি খুব বেশি কাতর তা নয়, তবে সেই অবধি পরোপকার আর করিনি।
কারণ ঠিক জানি করলে তার কাছে চাপা থাকবে না, আর টের পেলেই ঝংকার দিয়ে বলে উঠবেন, পরোপকার না হাতি। কি তার বুঝতে বাকি নেই? তোমার মতন হ্যাংলা ব্যাটা ছেড়ে আমি যদি আর দুটো দেখেছি। গাড়িতে তোমার অবস্থা দেখেছি আর হাসি চাপতে চাপতে মরে গেছি। ওহ, নেহাত কচি ছেলেটার সামনে রসগোল্লা দেখলেও অমন জ্ঞানহারা হয়ে ছোটে না। মেজে বেশিও কম চাল চালেনি, দেখেই ঝোঁক পড়ে গেছিল কি না। কিন্তু তুমি যদি অমন দেখলে না হলে, বলি আমার পারদকেও ভুলিয়ে নিয়ে গিয়ে তার ভাইপো বোনপের সঙ্গে বিয়ে দিতে। আবার আবার সেই হাড় জ্বালানো গাল টোল ফেলা ঝুনো হাসি। এই 5 বছরের মধ্যে একদিনের জন্যেও যার সমুচিত জবাব দিয়ে উঠতে পারিনি। অথচ বিশ্বাস করুন, আপনারা শুধু ওই জন্যই টোপর পড়বার বোকামিটুকু করে বসেছিলাম। ভেবেছিলাম নিজের কোটে পেয়ে ও কি আপনারাও যে সেই রকম সর্বনেশে হাসি হাসতে শুরু করেছেন দেখছি। মানে কি, ছোঁয়াচো লাগলো নাকি?